গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকের কাছে কারারক্ষীকে গুলি করে হত্যা, পালিয়ে গেছে মোটরসাইকেল আরোহী 2 অস্ত্রধারী, আটক 1। আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই বারবার ঘটছে এ ধরনের ঘটনা, বলছেন অপরাধ বিজ্ঞানীরা। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে, যেটার মধ্য দিয়ে অপরাধ করলে কাউকে শাস্তি দেওয়া হয়, সেটাও নানাভাবে ত্রুটিপূর্ণ। বিষয়গুলোকে ঢেলে না সাজান, তাহলে পরে কিন্তু নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন, একই সাথে অপরাধীদের শাস্তি দেওয়াটাও অনেক কঠিন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচারকদের অভিশংসনের ক্ষমতা ফিরে পাচ্ছে সংসদ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক তদন্ত আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন। তনু সহ সারা দেশে গুম, খুন, ধর্ষণের প্রতিবাদে কয়েকটি ছাত্র সংগঠনের আধা বেলা হরতাল। রাজধানীর শাহবাগ ও সাভারের সড়ক অবরোধ, পুলিশের বাধা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন, ক্যাম্পাসে মৌন মিছিল সহ বিভিন্ন কর্মসূচি। কাউন্সিলের 1 মাস পরও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিএনপিতে, নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা। এবং নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু, স্বাগত জানালো ক্রেতারা, পরিবহনের ভাড়া কমানোর দাবি যাত্রীদের। এতদিন তো ওরা বলেছে তেলের দাম বেশি, সেজন্য দাম বেশি নিচ্ছে। তেলের দাম যেহেতু কমতেছে, সেহেতু ভাড়াটাও কমানো উচিত। গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে গুলি করে কারারক্ষী রুস্তম আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। কাশিমপুর কারাগারের জেলার প্রশান্ত বণিক জানান, সকালে কারাগারের সামনের ফটকে বসেছিলেন রুস্তম আলী। এ সময় 2জন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় রুস্তমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। রুস্তম আলী গেল 4 মাস ধরে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে ছিলেন। কারা ফটকে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ওমর ফারুক। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপ্না, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর কারাগারের সামনের যে একটি মার্কেটের যেই দোকানটিতে কারারক্ষীকে আপনার গুলি করে হত্যা করা হয়েছে, সেই দোকানটির সামনে আপনি দেখতেই পাচ্ছেন যে এখনো এখানে পুলিশের যারা তদন্ত করতে এসেছেন তারা এখানে আছেন এবং এই জায়গাটি ক্রাইম সিন, ডু নট ক্রস এরকম ফিতা দিয়ে এই জায়গাটিকে সম্পূর্ণভাবেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং জেলখানা রোড, কোনাবাড়ি, গাজীপুরের যে মাহবুব সুপার মার্কেট, এই মাহবুব সুপার মার্কেটের আহম্মদ মেডিসিন কর্নার, সেই আহম্মদ মেডিসিন কর্নারের যেই জায়গাটিতে তাকে গুলি করা হয়, সেই জায়গাটিতে এখনো রক্তের দাগ রয়েছে এবং সেই রক্তের দাগ বেশ তরতাজা। এবং স্বপ্ন, আপনাকে এর পাশাপাশি জানিয়ে দেই যে এই আহম্মদ মেডিসিন কর্নারের প্রোপ্রাইটার বা স্বত্বাধিকারী হচ্ছেন সাইফুল ইসলাম। এই সাইফুল ইসলামকে এই ঘটনার পরপরই মূলত আটক করে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু তার দোকানের সামনেই এই ঘটনাটি ঘটেছে, সেহেতু তাকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে যেহেতু তিনি তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শী, তাকে জিজ্ঞাসাবাদ করে কারা এসেছিল বা কারা এই গুলির ঘটনা ঘটেছে তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চয়ই প্রয়োজনীয় কিছু তথ্য পাওয়া যাবে। সেই কথাটি মাথায় রেখেই তাকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি স্বপ্ন, আপনাকে আরো এই ঘটনা কখন ঘটেছে এবং এর পাশাপাশি
এর সংশ্লিষ্ট আরো যেসব তথ্য রয়েছে সেই তথ্যগুলো জানিয়ে দিতে চাই। এই কাশিমপুর কারাগার এবং কারা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে কথা বলে আমরা যেই ধারণাটি পেয়েছি সেটি হচ্ছে যে বেলা 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। তখন তিনি এই আহম্মদ মেডিসিন কর্নারের সামনেই ছিলেন এবং আমরা যতদূর জানতে পেরেছি তিনি আসলে বাসা থেকে বের হয়েছিলেন বাজার বা কেনাকাটার কথা বলে, এবং তার বাসা আবার এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে যেই আবাসিক এলাকা রয়েছে সেই আবাসিক এলাকার ভেতরেই কোয়ার্টারেই তিনি থাকেন এবং সেই কোয়ার্টার থেকেই তিনি 11:30টার দিকে বেরিয়েছিলেন এবং গত 3 মাস ধরে তিনি অবসরে যাওয়ার আগে সরকারি কর্মকর্তারা যে সুবিধা ভোগ করে থাকেন এলপিআর এর সেই সুবিধা ভোগ করছিলেন এবং সেই কারণে তিনি কারাগারের ভেতরেই আসলে তিনি অবস্থান করছিলেন এবং এই যেই দোকানটিতে এখানে ঘটনাটি ঘটেছে সেই দোকানটির দূরত্ব এই কারাগারের যে মূল ফটক সেই কারাগারের মূল ফটকের খুব বেশি দূরে নয়। আমরা এই কারাগারের ভেতরের দু একজনের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে আসলে ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম যে তারা কি মনে করেন যে কেন এই ঘটনাটি ঘটেছে। কেউ কেউ অবশ্য বলেছেন যে ভেতরে কোনো কয়েদি বা আসামি কোনো সুযোগ সুবিধা চেয়ে হয়তো নাও পেয়ে থাকতে পারেন, সেরকম একটি জায়গা থেকে হয়তো কেউ তার উপরে ক্ষুব্ধ হয়ে থাকতে পারে, এরকম একটি আশঙ্কার কথা বলছেন। এর বাইরে তারা মনে করেন না বা তাদের জানা নেই যে তার সাথে অর্থাৎ নিহত ব্যক্তির সাথে কারো কোনো ব্যক্তিগত শত্রুতা কিংবা দ্বন্দ্ব রয়েছে, এরকম কোনো ঘটনা তাদের জানা নেই। স্বপ্না, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। গুলি করে কারারক্ষীকে হত্যার ঘটনায় কাশিমপুর কারাগারের সামনে এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আর এই বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। এই মুহূর্তে তাজউদ্দিন আহমদ হাসপাতালের সামনে আছেন গাজীপুর প্রতিনিধি সৈয়দ মনিরুল আলম। টেলিফোনে যোগ দিচ্ছি তার সাথে। মনিরুল, জি আমি শুনতে পাচ্ছি, বলেন। আপনার কাছে সবশেষ খবর কি আছে? আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকালে কাশিমপুর কারাগারের কেন্দ্রীয় ফটকের সামনেই সদ্য অবসরপ্রাপ্ত রুস্তম আলী সেখানে আততায়ীর গুলিতে নিহত হয়। নিহত সেখানে আহত হওয়ার পরপরই তাকে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তো আমি একটু আগে এখানে দেখেছি যে তার স্ত্রী এবং তার আত্মীয় স্বজন এখানে এসেছেন এবং তারা বিলাপ করে কান্না করছেন এবং এমনটি বলছিলেন যে আজকে সকালে রুস্তম আলী টেলিভিশনে খবর দেখছিলেন এবং বলছিলেন যে কার মৃত্যু কখন হয়, আমাকে একটু খবর দেখতে দাও। তো সেই ব্যাপার নিয়ে এই কথা বলি নাকি উনি বেরিয়ে আসছিলেন, বেরিয়ে আসি একটি ডাক্তারের দোকানে উনি বসছিলেন, ওষুধের দোকানে। সেই ওষুধের দোকানে বসার পরপরই হুন্ডা করে 2 জন লোক সেখানে আসেন এবং সেখানে এসে তাকে এলোপাতাড়ি গুলি করে। সেখানে তাকে 3টি গুলি লাগে, 3টি জায়গায় তার গুলি লাগে। গুলি লাগার পরপরই রক্তাক্ত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তো সেখানে আনার পর এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তো আরেকটা জিনিস যেটা আপনাকে জানিয়ে রাখি সেটা হলো যে এখনো পর্যন্ত এই ব্যাপারে কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, তবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তো ইতিমধ্যে আমি যতটুকু জেনেছি যে এখানে আইজি প্রিজন আসার কথা রয়েছে, তো তিনি আসলে এই ঘটনায় আরো বিস্তারিত আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে রুস্তম আলী হত্যাকাণ্ডের সর্বশেষ। দর্শক, তাজউদ্দিন আহমদ হাসপাতালের সামনে থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হত্যা, গাজীপুরে কাশিমপুর কারাগারের সামনে গুলি করে কারারক্ষী রুস্তম আলীকে হত্যা সহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যাকাণ্ডের দায় সমাজ ও প্রশাসন এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন অপরাধ বিজ্ঞানী শেখ হাফিজুর রহমান কার্জন। এই অবস্থার জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থার ত্রুটি আছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। যখন এই ধরনের ঘটনাগুলো একটার পর একটা ঘটতে থাকে এবং নাগরিকরা যখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে বাস করেন, তখন বোধহয় সরকার এবং সরকারি সংস্থা তাদের দায়টা কোনোভাবে এড়াতে পারেন না। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো অনেক ত্রুটিপূর্ণ। আরেকটা হচ্ছে যে আপনার এখানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কিংবা ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা, যেটার মধ্য দিয়ে অপরাধ করলে কাউকে শাস্তি দেওয়া হয়, সেটাও নানাভাবে ত্রুটিপূর্ণ। এই ত্রুটিগুলো দূর করে আপনি যদি বিষয়গুলোকে ঢেলে না সাজান, তাহলে পরে কিন্তু নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন, একই সাথে অপরাধীদের শাস্তি দেওয়াটাও অনেক কঠিন। বিচারকদের অভিশংসনের ক্ষমতা ফিরে পাচ্ছে সংসদ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক তদন্ত আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আইনে বলা হয়েছে, প্রাথমিকভাবে বিচারকদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত হবে। দুটি পর্যায়ে এই তদন্ত হবে। প্রথম পর্যায়ে সংসদ সদস্যদের নিয়ে 10 সদস্যের কমিটি তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে পরবর্তীতে 3 সদস্যের কমিটি এই তদন্ত করবে। এই কমিটিতে একজন সাবেক প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের বিচারপতি, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল ও একজন বিশিষ্ট নাগরিক থাকবেন। তারা তদন্ত করে অভিযোগের প্রমাণ পেলে সংসদে প্রতিবেদন জমা দেওয়া হবে। পরে সংসদের 2/3 সমর্থন পেলে সেটি রাষ্ট্রপতির কাছে যাবে। এটার মূল উদ্দেশ্য হলো যে বিচারপতি বা বিচারকগণের, বিশেষ করে উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সম্মানজনক এক্সিটের একটা ব্যবস্থা আইনে রাখার প্রভিশন রাখা হয়েছে। মূলত মিসকন্ডাক্ট বা মিসবিহেভিয়ার এই বিষয়টাই তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে এবং সেটা সংজ্ঞা দেওয়া হয়েছে সংজ্ঞা আইনের 2য় ধারায়। এবং এই ক্ষেত্রে বিচারক বা বিচারপতি যারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগের এবং আপিল বিভাগের বিচারকগণ এর অন্তর্ভুক্ত হবেন বলে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদ ফিরে পাবার বিষয়ে মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই বিষয়ে সচিবালয়ে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং তখন দেখা গেল যে উনি নাই। তখন কি হলো, আমারও হয় দুর্ভাগ্য না হয় সৌভাগ্য বলে, আমার বাবা তখন না সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, তখন খবর দেওয়া হলো এবং অতি দ্রুত একটা অ্যারেঞ্জমেন্ট করে তাকে ফেয়ারওয়েল দেওয়া হলো। তো এখন কথা হচ্ছে যে এই সব তো সব মানে একটা অসম্মান করে বিদায় করা, কোন পক্ষ সমর্থন করানো। এটা হচ্ছে দি হাইট অফ আরবিট্রারিনেস। সেই ক্ষেত্রে আমরা মনে করলাম যে মাননীয় বিচারপতিদের এরকম অসম্মান করতে আর দেওয়া যেতে পারে না। দর্শক, সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরে পাবার বিষয়ে সচিবালয়ে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। কুমিল্লায় কলেজ ছাত্রী তনু হত্যাকাণ্ড সহ সারা দেশে গুম, খুন, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সারা দেশে অর্ধ দিবস হরতাল পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রৈক্য। হরতালের সমর্থনে সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে হরতালকারীরা। এতে আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলাতে হরতালের সমর্থনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রজোটের নেতাকর্মীরা। সোমবার ভোর থেকেই এভাবে হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকেন হরতাল সমর্থনকারীরা। এতে মৎস্য ভবন হয়ে একদিকে কাটাবন মোড়, রূপসী বাংলা হোটেল ও টিএসসি চত্বর পর্যন্ত সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অপরাধীরা ধরা না পড়ার কারণেই তনু হত্যার মতো ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ করেন হরতালকারীরা। শুধুমাত্র তনু হত্যাই নয়, বিভিন্ন ভাবে মানুষদেরকে যে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, তার কোনো বিচার এদেশে হচ্ছে না। তো সেই বিচারের দাবিতে এবং এই যে বিচারহীনতা চলছে, এই বিচারহীনতার প্রতিবাদে আমরা হরতালের ডাক দিয়েছি। যখন একটা বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখলাম, সেই জায়গাতে আমরা একটা ধারাবাহিক আন্দোলন করতে করতে শেষে আমরা হরতালের মতো একটা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। সড়ক অবরোধের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছুক্ষণের জন্য শাহবাগ মোড়ের একটি রাস্তা খুলে দিতে চাইলে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশি ব্যারিকেড দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহায়তা করে। এদিকে সকালে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। একই দাবিতে বরিশালেও সড়ক অবরোধ করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। এক পর্যায়ে রাস্তা সচল করতে পুলিশ বাধা দিলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া সিলেট, কুমিল্লা ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে গুম, খুন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে হরতাল কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
মাহমুদ রাকিব, সময় সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে আজও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা। শিক্ষক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজশাহী থেকে সাইফুর রহমান রকির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনার প্রতিবাদ জানাতে সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে ইংরেজি বিভাগের পক্ষ থেকে শোক মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই সময়ে মানববন্ধন ও মৌন মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এ সময় অধ্যাপক রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। আমরা জাস্টিস চাচ্ছি এবং ওটা আদায় করেই না হবে। সরকার রাষ্ট্র এই দায় এড়াতে পারবে। যে আমাদের স্যারকে এইভাবে মারছে সে যেন সবচেয়ে কঠোরতম শাস্তি পায়। অতীতে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে সেগুলো যদি যথাযথ বিচার হতো এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হতো তাহলে আমরা রেজাউল করিম সিদ্দিকী স্যারকে হারাতাম না। পরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে শোক সভার আয়োজন করা হয়। এতে নিহত অধ্যাপকের স্ত্রী এবং মেয়েও অংশ নেন। রেজাউল করিম হত্যার ঘটনার প্রতিবাদে আগামীকাল পর্যন্ত ইংরেজি বিভাগের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলেও শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে। বিভাগে প্রত্যেক দিন 1 ঘন্টা করে 10টা থেকে 11টা পর্যন্ত মানববন্ধন, শোক র্যালি, প্রতিবাদ সভা চলতে থাকবে। অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন সকলকেই জানাতে চায় যে এই ক্ষোভ যতক্ষণ পর্যন্ত না দ্রুততার সাথে বিচার এবং যারা এই ঘৃণ্য অপরাধ করছে তাদেরকে বিচার না করা পর্যন্ত এই ক্ষোভ প্রশমিত হবে না। শনিবার সকালে দুর্বৃত্তদের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী। সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। সরাসরি ধান কেনার সিদ্ধান্তে খুশি কৃষকেরা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ্য করা হবে না, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। টাকা যাবে কৃষকের অ্যাকাউন্টে। কাউন্সিলের 1 মাস পরও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির অভ্যন্তরে। দেরির কারণে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়ছে বলে মনে করছেন দলের কোনো শীর্ষ নেতা। আবার কেউ কেউ মত দিচ্ছেন ধীরে সুস্থে গ্রহণযোগ্য কমিটি দিয়ে পরিকল্পিত আন্দোলনের পক্ষে। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 6 বছর পর গত 19শে মার্চ রাজধানীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। ওই দিন শুধুমাত্র চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটি করার একচ্ছত্র ক্ষমতা দেয়া হয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কাউন্সিলের 11 দিনের মাথায় ঘোষণা করা হয় মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষের নাম। এরপর ধাপে ধাপে যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক সহ 40টি পদের নাম ঘোষণা করা হলেও ভাইস চেয়ারম্যান ও সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটি ঘোষণা করা হয়নি এখনো। এতে করে কাউন্সিলকে কেন্দ্র করে সৃষ্ট উৎসাহ উদ্দীপনায় ছেদ পড়ছে বলে মনে করেন দলের দায়িত্বশীল এই নেতা। যত দেরি হচ্ছে ততই নেতাকর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ছে বলে আমরা জানতে পারছি। তবে সময় নিয়ে কমিটি ঘোষণার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বিএনপিতে একটি পদের জন্য যোগ্য ব্যক্তি অনেকে রয়েছে, তার মধ্য থেকে বাছাই করে কমিটি দেওয়া একটা অত্যন্ত কঠিন কাজ। এটা তাড়াহুড়া করার কিছু নাই। এমন না যে আজকে কমিটি দিলে আমাদের দেশের চেহারা বদল হয়ে যাবে, তা না। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কৌশল নির্ধারণ করেই বেগম জিয়া চূড়ান্ত আন্দোলনের ডাক দেবেন বলে জানালেন এই নেতারা। হুট করে একটা আন্দোলন দিলাম, 2-4 দিন হরতাল করলাম, তাতে তো কাজ হবে না। যে আন্দোলনে আমরা সফলকাম হয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবো, সেই মুহূর্তে ইনশাআল্লাহ আন্দোলনের ডাক আসবে। মুক্তিকামী মানুষ বিএনপির দিকে তাকিয়ে রয়েছে মুক্তির জন্য। সেটি যদি আমরা ত্বরান্বিত করতে না পারি, জনগণ আগামীতে আমাদেরকেই দোষারোপ করবে। সরকার বিরোধী আন্দোলনে নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানালেন দলের এই শীর্ষ নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। জ্বালানি তেলের দাম কমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। পাশাপাশি গণপরিবহনের ভাড়া কমানোর দাবিও জানিয়েছেন ব্যবহারকারীরা।
গতকাল প্রজ্ঞাপন জারির পর মধ্যরাত থেকে ফিলিং স্টেশনগুলোতে নতুন দাম অনুযায়ী লিটার প্রতি পেট্রোল ও অকটেনে 10 টাকা এবং ডিজেল ও কেরোসিনে 3 টাকা করে কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম আরও কমা উচিত বলে জানান ক্রেতারা। একই সঙ্গে তেলের দাম কমায় গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে যাত্রীরা। আমার মনে হয় বেটার হয়েছে আর কি, কারণ 10 টাকা করে প্রতি লিটারে কমানো অনেক কিছু। জিনিসটা যেন আন্তর্জাতিক বাজারের সাথে পর্যালোচনা করে যেন আরো কমানো হয় আর কি, মানুষ যেন সাশ্রয়ীভাবে জিনিসটা পেতে পারে আর কি। সরকার যদি কমায়, বাস্তবে এটা কতটুকু রূপ নেয়, ওইটা তদারকি কতটুকু করা হয়, এটাই তো আমাদের একটা। প্রজ্ঞাপনের পর থেকেই আমরা আপনার সরকারি রেটই 89 টাকা, 99 থেকে 89 টাকা সেই রেটই আমরা বিক্রি করছি। এতদিন তো ওরা বলেছে তেলের দাম বেশি, সেজন্য দাম বেশি নিচ্ছে। এখন তেলের দাম কমে গেলে অটোমেটিকই ভাড়া কমে যাওয়া উচিত। তেলের দাম কমলে শুধু গাড়ি ভাড়া না, অনেক আমাদের দৈনন্দিন যে দ্রব্য সামগ্রী যেগুলো আমরা করি, বাজার করি, বা এগুলোর দামও কমানো উচিত। কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। যেসব এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে সেসব এলাকায় সংগ্রহ বন্ধ থাকবে বলেও জানান তিনি। দুপুরে খাদ্য ভবনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় কৃষি মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী কৃষকদের থেকে ধান চাল সংগ্রহ করার কথা জানান তিনি। কৃষি মন্ত্রণালয় প্রদত্ত তালিকা অনুযায়ী স্থায়ী কৃষকদের নাম, আইডি কার্ড, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান দ্বারা প্রত্যয়নকৃত জমির খতিয়ান নাম্বার, দাগ নম্বর, জমির আয়তনের ভিত্তিতে উৎপাদনের পরিমাণ একেবারে যাচাই করে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করবে। প্রভাবশালী মধ্যস্বত্বভোগীরা, দলীয় লোকাকার যারাই হোক, যদি আমাদের এই নিয়ম নীতির ব্যত্যয় ঘটাবার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ব্যত্যয় ঘটাবার চেষ্টা করে এবং আমাদের স্বচ্ছতার সাথে এই সংগ্রহ অভিযান পরিচালনার ক্ষেত্রে আমাদের অফিসারদের বাধার সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। সেই জায়গার সংগ্রহ বন্ধ থাকবে। ধানের দাম নির্ধারণ আর সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সরকারি সিদ্ধান্তে দারুণ খুশি কৃষকেরা। কৃষি বিভাগ বলছে সরকারের এমন সিদ্ধান্ত যুগোপযোগী। তবে কৃষক নেতারা বলছেন ধান ক্রয় পদ্ধতি দুর্নীতিমুক্ত না হলে কৃষকদের কোনো লাভ হবে না। গাইবান্ধা থেকে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম, আর ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। গ্রীষ্মের প্রকৃতিতে খরতাপ, গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে সবুজ ধান ক্ষেতগুলোতে এখন সোনালী রঙের হাতছানি। ফসলের মাঠ জুড়ে সোনালী ধানের শীষে বৈশাখের রোদ কৃষকের মনে যুক্ত করেছে অন্যরকম এক আনন্দ। একদিকে বোরোর আবাদে বাম্পার ফলন, অন্যদিকে সরকারের ন্যায্য দাম নির্ধারণ ও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার ঘোষণায় দারুণ খুশি কৃষকেরা। জমিতে যে পরিমাণ ক্ষয় খরচ হচ্ছে আমরা তা বহন করতে পারতেছি না, তো এই 920 টাকা দরে যদি ধান হয় তাহলে আমরা অত্যন্ত খুশি। সরকার যদি নিজ হাতে কেনে তাহলে আমাদের নষ্ট করতে হবে না, তাহলে আমাদের লাভ হবে। তবে কোন কোন কৃষকের মতে সরকার ঘোষণা দিলেও কৃষকের গোলা থেকে সরকারের গোডাউনে ধান দেয়া সহজ নয়। আমি নিজে ধান নিয়ে গেছিলাম গোডাউনে, আমাকে সেখানে বলছিল যে এই ধানগুলা শুকনা নয়, এগুলা ড্যাম ধান, এগুলা চলবে না। পরে ওই চাতালে আমি রোদ দিছি, 2 দিন রোদ দেওয়ার পরও আমাকে ড্যাম বলছে। কৃষি কর্মকর্তা মনে করেন এতে কৃষকেরা লাভবান হবে। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও হয়রানি ও দলীয়করণ মুক্ত ক্রয় পদ্ধতির দাবি কৃষক নেতাদের। এই মূল্যে বাজার দর যদি আমরা চালু রাখতে পারি, বিশেষ করে কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে, তাহলে এটা সরকারের জন্য একটা বিশাল পদক্ষেপ। যেভাবে ন্যায্য মূল্যে চাল বিক্রি করে সরকার, ঠিক একইভাবে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধানটা ক্রয় করতে হবে। জেলায় 1,27,125 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,28,786 মেট্রিক টন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। আইপিএলের খবর। জয়ের ধারায় ফিরতে পয়েন্ট টেবিলের তলানির দল কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। 6 ম্যাচে মুম্বাইয়ের সংগ্রহ 4 পয়েন্ট। এক ম্যাচ কম খেলে পাঞ্জাবের সংগ্রহ মাত্র 2 পয়েন্ট। বাজে সময় পার করছে কিংস 11 পাঞ্জাব। ব্যাট হাতে রীতিমতো লড়াই করছেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার ও মুরালি বিজয়। বল হাতে ছন্দে নেই অক্ষর প্যাটেল ও মিচেল জনসন।
সবকিছু মিলিয়ে প্রীতি জিন্টার দল মরিয়া জয়ের ধারায় ফিরতে। অন্যদিকে মিশ্র সময় পার করছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এখনো ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটির প্রথম সারির ব্যাটসম্যানরা। ইনজুরি আক্রান্ত সিমন্সের বদলে সেরা একাদশে জায়গা পাওয়া মার্টিন গাপটিলও ব্যর্থ হয়েছেন নামের প্রতি সুবিচার করতে। তবে রান পাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু হার্দিক পান্ডে ও হরভজন সিং এখনও রয়েছেন নিজেদের ছায়াছয়ে। তাই মুম্বাইয়ের জয়টা অনেকটাই নির্ভর করছে ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ডের পারফরম্যান্সের ওপর। পরিকল্পনা ছিল 2020 সালের মধ্যেই বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করার, কিন্তু আপাতত সেটা সম্ভব হচ্ছে না। জলবায়ু পরিবর্তন, প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়া সহ নানা কারণে এবার বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত করার সময়সীমা বাড়ানো হচ্ছে আরও 10 বছর। তবে সুখবর হলো 2014 সালে যেখানে হঠাৎ করে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছিল, গত বছর থেকে সেটা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। রিপোর্ট করেছেন এহসান জুয়েল। দেশের মোট জনগোষ্ঠীর 1,32,00,000 মানুষ বাস করছেন ম্যালেরিয়ার ঝুঁকি নিয়ে। 13টি জেলার 71টি উপজেলায় এই রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে 3 পার্বত্য জেলা এবং কক্সবাজার ও চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কাজ চলছে। 2008 সালে এই কার্যক্রম শুরুর বছরে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 85,000, 2013 সালে সেটা কমে দাঁড়ায় 27,000-এ। তবে 2014 সালে এই সংখ্যা হঠাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়ায় 57,000-এ। আশার কথা গত বছর আক্রান্তের সংখ্যা কমে এসেছে 40,000-এ। এক্ষেত্রে বাহকজনিত রোগগুলো প্রতিরোধে ওয়ান স্টপ সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস কর্তৃক আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছে। আমরা এটি ড্রাফট ফাইনাল করে ফেলেছি। আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদন পেলেই আমরা কার্যক্রম শুরু করব। 2014 সনে যে রোগাক্রান্ত এবং মৃত্যু হার তার তুলনায় 15 সালে অনেক কম এবং 16 সালে এখন আজকে এপ্রিল মাস এখন পর্যন্ত রোগাক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। 2020 সালে যেখানে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করার কথা, সেখানে হঠাৎ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকারকে সেটা বিবেচনা নিয়ে 2030 সাল পর্যন্ত সময়সীমা বাড়াতে হচ্ছে। আমাদের কারিগরি দিক এবং আমাদের প্রায়োগিক দিক, আমাদের আর্থিক এবং অন্যান্য দিক বিবেচনা করে আমাদের টেকনিক্যাল অংশ দেখতে হবে আমরা কোন সাল নাগাদ নির্মূল করতে পারবো। নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে এখন পর্যন্ত প্রায় 68.5 লাখ দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হলেও বর্তমানে কার্যকর আছে মাত্র 37 লাখ মশারি। বিশেষজ্ঞরা বলছেন দেশে ম্যালেরিয়ার সংক্রমণ এখনো নিয়ন্ত্রণের পর্যায়ে আছে, তবে ধাপে ধাপে সেটিকে নির্মূলের পর্যায়ে নিয়ে যেতে হবে। বিশেষ করে 5টি অধিক ঝুঁকিপূর্ণ জেলাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা গেলে স্বাস্থ্য খাতেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে হাঁটবে বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। লোকসান ঠেকাতে বাংলাদেশ পাটকল কর্পোরেশন BJMC-কে হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রথম পর্যায়ে নতুনভাবে চালু করা 5টি কারখানা হোল্ডিং করতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে পাট মন্ত্রণালয়। এজন্য গঠন করা হয়েছে সমন্বয় কমিটি। আর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিকদের স্বার্থ বিবেচনার পরামর্শ BJMC-র। অন্যদিকে সরকারের এমন উদ্যোগ সফল হবে না বলছেন শ্রমিক নেতারা। তবে এক্ষেত্রে শ্রমিক ছাঁটাই করা হলে তাদের বিকল্প কর্মসংস্থান করে দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 80-র দশক পর্যন্ত রপ্তানি আয় সিংহভাগ পাট শিল্পের মাধ্যমে হলেও এরপর থেকেই দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে এ খাত। সরকারের বিভিন্ন পদক্ষেপ থাকা সত্ত্বেও BJMC-র অধীনস্থ পাটকলগুলো প্রতি বছর গুনছে শত শত কোটি টাকার লোকসান। শিল্পের উন্নয়ন ও শ্রমিকদের কর্মসংস্থানে বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় এসে বন্ধ 5টি পাটকল পুনরায় চালু করে, কিন্তু নতুনভাবে কার্যক্রম শুরু পরও সাফল্য পায়নি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে লোকসান কমাতে পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে উন্নয়নের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত বাস্তবায়নে শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নেওয়ার পরামর্শ BJMC-র। এটা হোল্ডিং কোম্পানি করে যদি ভালো যদি হয়, সরকার অবশ্যই এদিকে যাওয়া উচিত। আমাদের এই পাটকলগুলোতে কিন্তু এটা কিন্তু একটা লেবার ওরিয়েন্টেড কিন্তু অর্গানাইজেশন। এই আমাদের অর্গানাইজেশনটাকে বা আমাদের সংস্থাকে অন্য কোনো সংস্থার তুলনা করলে কিন্তু হবে না। কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের 98% কিন্তু হচ্ছে আমাদের কিন্তু শ্রমিক। কিন্তু এদিকে পুনরায় উদ্যোগে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে বলেই আশঙ্কা শ্রমিক নেতাদের। তাছাড়া লোকসানি খাত হয় বিনিয়োগকারীরা মিলগুলোর মালিকানায় অংশীদার আসবে না বলেও মনে করছেন তারা। কারণ এইটা অলৌকিক চিন্তা করলে কি হবে যে অপ্রয়োজনীয়ভাবে শ্রমিকদের সাথে একটা সংঘাতপূর্ণ
পরিস্থিতি সৃষ্টি হবে। পাট শিল্পের মধ্যে কোনো অবস্থায় এটা ব্যক্তি মালিকানা হস্তান্তর করতে চাইলেও এটা নেবে না কেউ। অবশ্য সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়নে গেলে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ সংশ্লিষ্টদের। আইন অনুযায়ী যেসব পাওনা আছে সম্পূর্ণ টাকা দিয়ে তাদেরকে ছাঁটাই করতে হবে। ভিসাভিস এটার পাশাপাশি তাদের জন্য একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা সেই পরিকল্পনাটাও কিন্তু সরকার এই একই সঙ্গে নিতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানকে লাভজনক করতে পাটকল পরিচালনায় বিনিয়োগকারীদের দিতে হবে পূর্ণ স্বাধীনতা। এক্ষেত্রে কম রাখতে হবে সরকারের শেয়ারের পরিমাণও, অন্যথায় এমন সব উদ্যোগ সফল হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নারায়ণগঞ্জে হেলে পড়া 4 তলা ভবন সিলগালা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা ফায়ার সার্ভিসের। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কাশেম ও মঞ্জু নামে 2 ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাত 11টার দিকে সরবভাট এলাকায় তাদেরকে হত্যা করা হয়। নিহত কাশেমের ভাই জানান, কিছুদিন আগে রাঙ্গুনিয়ায় একটি হত্যা ঘটনা ঘটে। ওই হত্যা মামলার আসামি করা হয় কাশেমকে। এর জের ধরেই গত রাতে একদল সন্ত্রাসী তার ভাই কাশেম ও তার বন্ধুকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ করেন তিনি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সারা জানি আসে দেখতেছি গুলি করতেছে, গুলির শব্দ শুনতে পাচ্ছি। লাস্টে 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে আমার ভাই মারা গেছে, পার্শ্ববর্তীর আরেকজন। নারায়ণগঞ্জে হেলে পড়া 4 তলা ভবনটি সিলগালা করা হয়েছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস। এলাকাবাসী জানায়, সাম্প্রতিক সময়ে ভূমিকম্পে শহরের দেওভোগ পানির ট্যাঙ্ক এলাকার ভবনটি হেলে পড়ে। সকালে সেটি পাশের ভবনের স্পর্শ করলে তা প্রথম ফায়ার সার্ভিসের নজরে আনা হয়। নির্মাণজনিত ত্রুটির কারণে এমনটি হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে। আর তাই বাসিন্দাদেরকে ভবন ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে। খুলনা সিটি কর্পোরেশনের সিদ্ধান্তহীনতার কারণে চালু হচ্ছে না নগরবাসীর বহু প্রতীক্ষিত লিনিয়ার পার্ক। 2014 সালে পার্কের নির্মাণ কাজ শেষ হলেও এটি এখনো চালু হয়নি। কোটি কোটি টাকা ব্যয়ে চিত্ত বিনোদনের জন্য নির্মাণ করা পার্কটি এখন নগরবাসীর ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। প্রধান ফটকের সামনে দৃষ্টিনন্দন ফোয়ারা, তালা ঝোলানো গেটে জমেছে ধুলোর আস্তরণ, নেই নিরাপত্তা প্রহরীও। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে কাঁটাতার দিয়ে ঘেরা রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, গরুর গাড়ি ও রাখালের সুদৃশ্য ভাস্কর্য। আছে বিনোদনের জন্য নানান সামগ্রী, সবই এখন ধুলোয় বিবর্ণ। এখন মাদকসেবী ও বখাটেদের নিরাপদ আড্ডাস্থল। এটি মঈন নদীর তীরে নির্মিত খুলনা লিনিয়ার পার্ক। খুলনা সিটি কর্পোরেশন নগরবাসীর জন্য এ পার্কটি তৈরি করেছে, কিন্তু প্রায় 2 বছর হতে চললেও পার্কটি নগরবাসীর জন্য এখনো খুলে দেওয়া হয়নি। কোনো উন্নতি নেই, যেটুকু কাজ করতেছে আবার ওটুকু মনে করে ভাঙতেছে। কেউ কাউকে খেয়াল করে না, কে কি করলো না করলো। এখানে কোনো ম্যানেজমেন্টের কোনো লোক নাই। ভাই বোন আসলে কোনো ব্যাক সাউন্ড দেয়, খারাপ কমেন্ট করে। চারদিকটা খোলা, এখানে নিরাপত্তা কম। নির্মাণের পর বহু প্রতীক্ষিত পার্কটি চালু না হয় ক্ষোভ প্রকাশ করলেন নাগরিক নেতারা। ওইভাবে নাগরিক বিনোদনের কোনো কেন্দ্র নাই। খুলনা যে পার্কগুলো আছে সেগুলো খুব অব্যবহৃত, এবং সেখানে পার্কের নামে শিশুরা তো যেতে পারছে না, বরং সেখানে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়। ভারপ্রাপ্ত মেয়র জানালেন, নির্মাণ কাজের শুরুতে জটিলতার কারণেই মূলত পার্কটি চালু করা সম্ভব হচ্ছে না। সিআরডিপি প্রজেক্টের একটা কাজ ছিল আমাদের মঈন নদী খনন এবং মঈন নদীর ওই লিনিয়ার পার্কের পাশ দিয়ে আপনার ওয়াকওয়ে তৈরি করে একটা ওয়াকওয়ে তৈরি করার। 2টা প্রজেক্টের সমন্বয়টা আসলে সঠিক ওইভাবে হয় নাই। 2009 সালে 14 একর জায়গার উপর 21 কোটি টাকা ব্যয়ে লিনিয়ার পার্ক নির্মাণের প্রকল্প গ্রহণ করে সিটি কর্পোরেশন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সার্বিক নির্দেশনা মেনেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার মিলনায়তনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত নিরাপত্তা সংক্রান্ত এক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। বৈঠকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও এর পরিবেশগত নানা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষায়িত রুশ অনলাইন নিউক্লিয়ার.ru। সেখানে বলা হয়, বর্তমানে রাশিয়ার তৈরি রিঅ্যাক্টরগুলো অতীতের চেয়ে নিঃসন্দেহে অনেক গুণ নিরাপদ। এতে পরিবেশগত ঝুঁকি যেমন থাকবে না, ঠিক তেমনি এগুলোর স্থায়িত্ব অর্থনৈতিকভাবে সহায়ক হবে।
আমরা যখন ইন্টিগ্রেটেড সেফগার্ডসে ঢুকে গেছি 2007 সালে আমাদেরকে কনফারেন্সে নিয়েছে যে দিজ আর গুড গাইজ, তারা ভালো রেকর্ড মেনটেন করে। তখন তারা বলেছে 2007 সাল থেকে প্রত্যেক বছর আমরা আসবো না, 4 বছর পর পরে আসবো, তোমাদের রিপোর্ট তোমরা তৈরি করে আমাদের পাঠিয়ে দিবা, উইল বি হ্যাপি উইথ দ্যাট। এবং আমাদের যে রিঅ্যাক্টরটা হবে সেই রিঅ্যাক্টরে আপনার জাপানের মতো এরকম ইভাকুয়েশন লাগবে না। জাপানিজ রিঅ্যাক্টর খেয়াল করেন, এটা 70 দশকের রিঅ্যাক্টর, আর আমরা এখন 2016 সালে যে ডিজাইন করতে যাচ্ছি, দিস ডিজাইন ইজ গোয়িং টু বি টোটালি ডিফারেন্ট, very robust, and absolutely you'll not need to have this kind of evacuation. দীর্ঘদিন ধরে সংস্কার না করায় মৌলভীবাজারের মনু নদীর সেচ প্রকল্পের বেশ কয়েকটি সুইচ গেট অকেজো হয়ে পড়েছে। আর পর্যাপ্ত পানির প্রবাহ না থাকায় দিন দিন ভরাট হয়ে যাচ্ছে গেট সংলগ্ন খালগুলো। এতে জমি চাষে পর্যাপ্ত পানি পাচ্ছেন না কৃষকরা। তবে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহে কোনো সমস্যা নেই বলে দাবি প্রকল্পটির নির্বাহী কর্মকর্তার। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় 1983 সালে চালু হয় মনু নদী সেচ প্রকল্প। প্রকল্পটির প্রায় 40 কিলোমিটার ক্যানেলের মাধ্যমে পানি দিয়ে চাষাবাদ করা হয়। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে এসব ক্যানেলের অধিকাংশ স্লুইস গেট অকেজো হয়ে পড়েছে। অন্যদিকে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বেশ কয়েকটি ক্যানেলে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ক্যানেল সংলগ্ন বেশ কিছু ফসলি জমি পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। খালেদি পানি আয় না, কোনো কুদানি নাই, এমনি পানি আসতে থাকে, পানি লাগিয়ে আতারে বাতারে পানি জমি নদী যায় না। বন্ধ হওয়ার কারণে আমরা সঠিকভাবে পানি পারাম না পাওয়ার কারণে অনেক জমিন নষ্ট হয়ে যায়। কেনালগুলা এই শুরুতে যে খনন করা হয়েছিল, আমরা জন্মের পর থেকে আর দেখছি না এগুলা খনন হইতে। এদিকে পর্যাপ্ত পানি সরবরাহের অভাবে কৃষকরা সঠিকভাবে ফসল ফলাতে পারছেন না বলে দাবি জেলা কৃষি অধিদপ্তরের। তবে এ ব্যাপারে একমত নন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। মূল ক্যানেলের সাথে সংযুক্ত সেকেন্ডারি এবং প্রাইমারি যে ক্যানেলগুলো আছে, এই ক্যানেলগুলোর কিছুটা সংস্কার করা প্রয়োজন। সার্বিক সংস্কার করা সম্ভব হলে কৃষকগণ সময় মতো সেচের পানি পাবেন এবং ওই এলাকার উপযোগী ফসল সমূহ আবাদ করতে সক্ষম হবেন। কৃষকের চাহিদা যে ডিমান্ড আছে সেই রকম আমরা কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি, এবং আমরা যে পরিমাণ পানি দেই তাতে প্রায় সব জায়গায় চাষাবাদ হয়। মৌলভীবাজারকে বর্ষায় বন্যার হাত থেকে রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানি সরবরাহের মাধ্যমে কৃষিকাজের সুবিধার্থে শহরতলির মাতারকাপন এলাকায় প্রায় 100 কোটি টাকা ব্যয়ে চালু হয় মনু নদী সেচ প্রকল্প। সময় সংবাদ, মৌলভীবাজার। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট গ্রহণ। উত্তর 24 পরগনা এবং হাওড়া জেলার 49টি বিধানসভা আসনে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। সকাল থেকে উৎসবের আমেজে ভোট দিচ্ছেন নারী পুরুষরা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল 7টায় ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কলকাতার পাশের উত্তর দমদমে জাল ভোটার কার্ড নিয়ে ভোট দিতে এসে ধরা পড়েন এক ব্যক্তি। স্থানীয় পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এরকম দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট গ্রহণ। সকাল থেকে উৎসবের আমেজে ভোট দিচ্ছেন নারী পুরুষরা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এবং হাওড়া এই দুটি জেলাতেই 2011 সালে তৃণমূল কংগ্রেস আশাতীত ভালো ফলাফল করায় ক্ষমতাসীন দল এ দু জেলাকে নিজেদের দুর্গ বলে মনে করে। দুই জেলার 1 কোটি 8 লাখ ভোটার রাজ্য সরকারের 1.5 ডজন মন্ত্রী ও হেভিওয়েট নেতা সহ 345 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন। তৃণমূলের সঙ্গে এই দুটি জেলায় প্রধান লড়াই হচ্ছে কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে। এদিকে কংগ্রেসের সঙ্গে বিজেপির আঁতাত প্রমাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি জাল করে সিপিআইএম নেতা প্রকাশ কারাতের ছবি বসিয়ে প্রচার করেছে তৃণমূল। চতুর্থ পর্বের ভোটের আগের দিন এমন অভিযোগ এনে মমতা ব্যানার্জি সহ তৃণমূলের 3 শীর্ষ নেতার বিরুদ্ধে কলকাতার লালবাজারে এফআইআর করেছে বিজেপি। খেয়াল করে শুনবেন, উনি শুরুতে বলছেন যে মমতা দিদির ইনস্ট্রাকশনে আমি এই প্রেস কনফারেন্স করছি। তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীর গলা কেটে কারাতের মুখ বসিয়ে দিয়েছেন।
আজকের ভোটগ্রহণকে ঘিরে জেলার 12,481টি কেন্দ্রের মধ্যে উত্তর 24 পরগনার 2,323টি এবং হাওড়ায় 643টিকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেসব জায়গায় বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো ভোট শুরুর 48 ঘণ্টা আগে থেকেই জেলা জুড়ে 144 ধারা জারি করা হয়। নজরদারি বাড়ানো হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়ও। ভোটের সময় গন্ডগোল করতে পারে এমন সব সন্দেহভাজন ব্যক্তির তালিকা তৈরি করে তাদের উপর নজর রাখছে পুলিশ ও গোয়েন্দারা। সময় সংবাদ, কলকাতা। ইতালিয়ান সিরিয়ার খবর। ফিওরেন্তিনাকে 2-1 গোলে হারিয়ে টানা পঞ্চমবার শিরোপা জেতার দ্বারপ্রান্তে জয়ান্ট জুভেন্টাস। আলভারো মোরাতার জয় সুযোগ গোলের পর শেষ দিকে পেনাল্টি ঠেকিয়ে ওল্ড লেডিদের জয় নিশ্চিত করেন লিয়ানজুইজি বুফন। আর মাত্র 1 পয়েন্ট পেলেই লিগ শিরোপা নিশ্চিত করবে জুভেন্টাস। ফ্লোরেন্সে ডেডলক ভাঙতে ম্যাচের 39 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় অতিথি জুভেন্টাসকে। পল পগবার পাসে স্কোরশিটে নাম লেখান মারিও মানজুকিচ। 81 মিনিটে ম্যাচের সমতা ফেরান ফিওরেন্তিনা স্ট্রাইকার নিকোলা কালিনিক। 2 মিনিট পরই ওল্ড লেডিদের হয়ে জয়সূচক গোল করেন আলভেরো মারোতা। 90 মিনিটে পেনাল্টি পেয়েও সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ফিওরেন্তিনা। বুফনের বিশ্বস্ত হাত কালিনিকের শট ফিরিয়ে দিলে পূর্ণ 3 পয়েন্ট খেয়ে মাঠ ছাড়ে মাসমিলিয়ানো আগ্রেদির দল। 35 ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পয়েন্ট 85। এক ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের 2-এ রয়েছে নাপোলি। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকের কাছে কারারক্ষীকে গুলি করে হত্যা। পালিয়ে গেছে মোটরসাইকেল আরোহী 2 অস্ত্রধারী, আটক 1। বিচারকদের অভিশংসনের ক্ষমতা ফিরে পাচ্ছে সংসদ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক তদন্ত আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন। তনুসহ সারা দেশে গুম, খুন, ধর্ষণের প্রতিবাদে কয়েকটি ছাত্র সংগঠনের আধা বেলা হরতাল। রাজধানীর শাহবাগ ও সাভারের সড়ক অবরোধ, পুলিশের বাধা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন। ক্যাম্পাসে মৌন মিছিল সহ বিভিন্ন কর্মসূচি। এবং কাউন্সিলের 1 মাস পরও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিএনপিতে। নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।